1941 সালে বাংলাদেশ থেকে কলকাতায় চলে আসেন ভানু বন্দ্যোপাধ্যায়। ছিলেন বোনের বাড়ি বালিগঞ্জের অশ্বিনী দত্ত রোডে। তারপর তিনি চলে আসেন টালিগঞ্জের চারু অ্যাভিনিউয়ে এবং এখানেই তিনি দীর্ঘদিন ছিলেন। নাম সাম্যময় বন্দ্যোপাধ্যায়, কিন্তু পরিচিতি ভানু নামেই। লোকে বলে খলনায়ক সৌমিত্র ব্যানার্জি নাকি ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলে। ভুল ভুল, একেবারে ভুল। আজ আমরা সোজা চলে এসেছি ভানু বন্দ্যোপাধ্যায়ের আসল ছেলের সঙ্গে কথা বলতে। হ্যাঁ, এই বাড়িতেই থাকতেন ভানু বন্দ্যোপাধ্যায়। বাড়ির আনাচে কানাচে শুধুই ভানু বন্দ্যোপাধ্যায়ের অসংখ্য স্মৃতি। দরজা খুললেন প্রখ্যাত অভিনেতার ছেলে। পুরো যেন ভানু বন্দ্যোপাধ্যায়ের মুখ বসানো। আর বাবা ওই থেকে যেহেতু ঝগড়া করতে করতে যাচ্ছিল, সাহু পিসির নাম আগে ছিল কটকটি নাম দিয়েছিল বাবা। সবাই নার্ভাস, উত্তম কুমার আরো নার্ভাস। হ্যাঁ, যে যদি ছবি উত্তম কুমারের নামে ছবি চলছে, কিন্তু এই তো ছবি আমাকে জিজ্ঞেস করছে অমানুষ, দেখলি কিরম লাগলো। ভানু বন্দ্যোপাধ্যায় সিনেমার পর্দায় তো আমরা ওনাকে কৌতুক শিল্পী হিসেবে দেখেছি, কিন্তু বাড়িতে উনি গম্ভীর মানুষ ছিলেন। খেলাধুলায় বাবা একা, কারণ সবাই মোহনবাগান, বাবা একমাত্র ইস্ট বেঙ্গল, বাবা আর সাহু পিসি। আর রোববারে মাংস না হলে ভাত ফেলে দিতেন। যেমন সদরঘাট, যেখানে বাবা বসে থাকতেন, দীনেশ গুপ্তর হয়ে দেখতেন কোন পুলিশ আসছে, কোন পুলিশ যাচ্ছে, কোন বাড়িতে যাচ্ছে। ওই আপনার কাছে যদি একটা প্রশ্ন নিয়ে যাই যে ভানু বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক চেতনা, তাহলে কি বলবেন? পুরো সাউন্ড অফ। আর সত্যজিৎ তার সময় আমাকে বলেছিল যে একটু ওপর, একটু বাঁদিকে, একটু ডান দিকে টেক হচ্ছে। তখন হঠাৎ বন্ধ করে দিয়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বললেন, ভানু ছবি মারা গেছে। বলছে আপনার জীবনটা ভানু বন্দ্যোপাধ্যায়কে ঘিরে অনেকটা। আপনার বাড়িতে ঢুকেই প্রথমেই যেটা দেখলাম যে ভানু বন্দ্যোপাধ্যায়ের অনেক ছবি রয়েছে, অনেক মেমেন্টো রয়েছে, টুকরো টুকরো স্মৃতি রয়েছে। আপনার জীবনে এমন কোনো স্মৃতি যেটা সবসময় আপনাকে জড়িয়ে থাকে, একটু শুনবো। অনেক স্মৃতি। সে বলতে গেলে যদি 1, 2, 3 বলতে গেলে মহাভারত হয়ে যাবে। বাবা প্রডিউস করেছিলেন একটা সিনেমা কাঞ্চন মূল্য, তাতে আমি অ্যাক্টিং করেছিলাম। সেই সময় বাবা পাটফাট দেখাতেন, ওগুলো খুব বাবার সঙ্গে মানে ইন্টিমেসি খুব বেশি হয়ে গেছিল, কারণ দেখিয়ে দিতেন কিভাবে অ্যাক্টিং করতে হবে আর কি। বাবা ছোটবেলায় যেরকম আপনার মনে আছে, আমরাও অনেক জায়গায় দেখেছি যে ভানু বন্দ্যোপাধ্যায় সিনেমার পর্দায় তো আমরা ওনাকে কৌতুক শিল্পী হিসেবে দেখেছি, কিন্তু বাড়িতে উনি গম্ভীর মানুষ ছিলেন। তো এরকমও হয়েছে যে ছোটবেলায় আপনারা কে কোন ক্লাসে পড়েন ভাই বোনরা, সেটা ওনার মনে থাকতো না। বাবা এত বিজি ছিল যে আমাদের ফার্স্ট 10 ইয়ার্স বাবার মুখ খুব কমই দেখতাম, কারণ আমার ঘুম থেকে ওঠার আগে বাবা বেরিয়ে যেতেন, আর ঘুমাবার পর বাবা আসতেন। ওই মাঝে মাঝে কি হতো, আমাদের এই মর্নিং শোতে বসুশ্রীতে ঢুকিয়ে দিতেন বাবা। মানে মা যদি বলতো এই ছেলে মেয়েদের, কারণ বাবার একটু নাম হয়ে যাওয়ার পর আর বেরোতে পারতো না, কারণ এত লোক হইচই আর পেছনে লাগতো। সেই জন্য বাবা গিয়ে বসুশ্রী সিনেমায় ঢুকিয়ে দিত, আমরা ওই লরেল হার্ডির ছবি বা ওইসব দেখতাম। আচ্ছা, টার্জানের ছবি। তো বাবার এই যে অভিনয় করা, সেইটার হাত ধরেই আপনিও স্টুডিও পাড়াতে এসেছেন। আপনার কখনো মনে হয়নি যে আমি অভিনেতা হব? সেরকম কিছু না, কারণ এত আশেপাশে সব অভিনেতা, কাকা জ্যাঠা মামা মেসো সবই অভিনেতা আর কি, মানে যাদের ডাকতাম। টোটাল বাবার চেয়ে ছোট যারা ছিল, উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি সব কাকা, আর ছবি বিশ্বাস, বিকাশ রায়, এরা সব জ্যাঠা। সুতরাং বাড়ি ভর্তি কাকা জ্যাঠা। তাদের সঙ্গে আপনাদের যে এত একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছিল, সেটা নিয়ে যদি একটু বলেন। যেরকম অনেক ছোটবেলায় আমি উত্তম কুমারের বাড়িতে লক্ষ্মী পুজোয় গেছি, তখন বোধহয় উত্তম কুমারের একতলা বাড়ি ছিল সেই সময়, 1954 তোর হবে। যেমন আমাদের পাশের বাড়ির লোকরা, এই তোর বাড়িতে উত্তম কিরিটি এসছে। আমি কিরিটিকে বলে, ওই যে চুলটা টেরিকাটা অ্যালবার্ট করা, ওই চিনিস না ওকে? আসলে বলছে অগ্নি পরীক্ষায় তখন উত্তম কুমারের কিরিটি নাম ছিল রোলের, তো সেই টাইমে ও তো উত্তম কাকা, বলতে উত্তম কাকা কি, মানে এরকম অবস্থা আর কি। তো আপনার কখনো ইচ্ছা হয়নি যে আমিও বড় পর্দায় কাজ করি অভিনেতা হিসাবে? এই যারা অনেক দেখে তাদের ইচ্ছা হয় না, এই হচ্ছে।
ভানু বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে জন্মেছিলেন এবং তারপর ওখান থেকে এসেছিলেন। আপনারাও কিছুদিন আগে আমরা শুনছিলাম যে আপনি বাসবিদি আপনারা গেছিলেন ওখানে। মানে সেটা খুব সৌভাগ্যের বিষয়। আমার আর দাদার আমি জোর করেছিলাম যে আমি দেখতে চাই যে বাবা কোথায় জন্মেছেন, কিরম ছিলেন। বাবার থেকে যা শুনেছি সবই পাল্টে গেছে। আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড। মানে আমি মেনলি খুঁজতে গেছিলাম দীনেশ গুপ্ত, যে বিনবাদল দীনেশের, তিনি বাবাদের পাড়ায় থাকতেন, কোন বাড়িতে থাকতেন এটা জানতে। এবং উনি দীনেশ গুপ্তর খুব ঘনিষ্ঠ ছিলেন। হ্যাঁ, মানে ওই সাদা বাংলায় যাকে বলে চামচা, সেই আর কি। তো দীনেশ গুপ্তর বাড়ি তো কেউ, আমি একটু বেশি বয়স্ক লোকদের দীনেশ গুপ্তর নামই শুনিনি। সেই পাড়াটাতেই ওই লক্ষ্মীবাজার, শাঁখারি বাজার, ওই এরিয়ার আর কি। তো আমি দেখলাম দীনেশ গুপ্তর বাড়ি খুঁজে, কারণ বাবার কাছে এত গপ্প শুনেছি। বাবার আইকন যে কজন ছিলেন, দীনেশ গুপ্ত একজন, অনন্ত সিং, সূর্য সেন এরা আর একজন, তারপর সিনেমায় হচ্ছে ছবি বিশ্বাস, আর থিয়েটারে শিশির ভাদুরী, গানে হচ্ছে শচীন দেব। সুতরাং বাবার বাঁচা আছে সমস্ত। তো ছোটবেলার থেকে ওগুলোই শুনিস। যেমন সদরঘাট, যেখানে বাবা বসে থাকতেন, দীনেশ গুপ্তর হয়ে দেখতেন কোন পুলিশ আসছে, কোন পুলিশ যাচ্ছে, কোন বাড়িতে যাচ্ছে। ওই ঢাকার যে টাঙা মানে ঘোড়া গাড়ি, তার পাশে বসে দেখতেন মানে কোন বাড়িতে। এইটাই ছিল বাবার কাজ, কোন পুলিশ এসে কোন বাড়িতে উঠছে আর কোন বাড়ি থেকে পুলিশ এসে সদরঘাটে। এই তো সেগুলো গপ্পগুলো শুনেছি। তো সেগুলো স্বদেশী আন্দোলনের সঙ্গে তার মানে প্রত্যক্ষভাবে একটা যোগ ছিল। হ্যাঁ, তখন সবারই ছিল, বেশিরভাগই। আর বাবাদের বেশি করেছিল এই জন্য যে যেহেতু দীনেশ গুপ্ত, তখন বাবার 8 বছর বয়স, আর দীনেশ গুপ্ত হয়তো বইয়ের মধ্যে করে পিস্তল পাচার করারও একটা, কারণ 8 বছর বয়সে ইংরেজরা কাউকে চেক করতে ওই অত ধরতো না। অনেক নিষিদ্ধ বই ফই সেগুলো পাচার হতো এইসব। বাবার একটা অ্যাডভান্টেজ ছিল, বাবার বাবা মা দুজনেই কাজ করতেন। আচ্ছা। আমার যে ঠাকুমা, সে ছিল বেঙ্গল বোর্ডে, বেঙ্গল এডুকেশন বোর্ডের প্রথম ইন্সপেক্টরেস অফ স্কুলস, মানে ইন্ডিয়ান। তার আগে অ্যাংলো ইন্ডিয়ানরা হতো। আর আমার দাদু ছিল ঢাকার নবাবের আমুক্তার, ওখানে উকিল। হ্যাঁ, তো দুজনেই বেরিয়ে যেত। আর বাবা তখনকার প্রাইমারি স্কুলে পড়তো বাবা। তো ওই 6টা থেকে 12টা স্কুল হতো। এই 12টায় খেয়ে দিয়ে বেরিয়েই বাবারা, মানে ওই বয়সে যারা পেয়ারা চুরি করা, ওই চুরি করা, সেই করতো। ওখান থেকে দীনেশ গুপ্ত পিক আপ করেছিল। আপনার কাছে যদি একটা প্রশ্ন নিয়ে যাই যে ভানু বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক চেতনা, তাহলে কি বল? ভীষণ বামপন্থী। আজকাল মানে মনে হয় একটু বেশি বামপন্থী, আর ওর বাইরে কিছু ভাবতে। ওই সব দীনেশ গুপ্ত, অনন্ত সিং এদের সঙ্গে মিশেছেন। তো বেশিরভাগই ওই টাইমে সবাই এরকমই ছিল আর কি। আমি বাবাকে দোষ দিয়েছি, বেশিরভাগ লোকই এরকম ছিল। গৌতম, এই প্রসঙ্গে একটা প্রশ্ন করতে হচ্ছে যে এই মুহূর্তে বাংলা সিনেমায় একটা রাজনীতির প্রভাব আছে। আপনি ছোটবেলা থেকে সিনেমা জগতের সঙ্গে একেবারে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। তো সেই সময় বাংলা সিনেমায় রাজনৈতিক প্রভাব লক্ষ্য করেছিলেন? তখনকার লোকরা, বিশেষ করে পারিস সান্যাল, জহর গাঙ্গুলি, বাবাচ্চি, যারা বেশি রাজনীতি করিস না, ইয়েতে অ্যাক্টিং এ মন দে, এইসব বলতো আর কি। তখনকার দিনে মোটে ছিল। কিন্তু বাবা যেহেতু বামপন্থী, ওই সিনেমার কর্মচারীদের হয়ে লড়া, ওইখানে স্টুডিও বন্ধ হচ্ছে, এখানে বিক্ষোভ প্রদর্শন, এইসব করতেই থাকতো বাবা। আচ্ছা, ইন্দ্রপুরের স্টুডিও বন্ধ হয়ে গেছিল, সেই নিয়ে আন্দোলন করা। 100 দিন সমস্ত পশ্চিমবঙ্গে সব হল বন্ধ হয়েছিল, সেই নিয়ে এই ভালো আসতো আর কি। বাবা এগুলো পছন্দ। আচ্ছা, এই যে অভিনেতা সংঘ থেকে উত্তম কুমার সরে আসেন, আরো কয়েকজন সরে আসেন, তো এইটা তো ওনাকে খুব আঘাত দিয়েছিল। তো সেই সময়টাকে উনি কিভাবে ওভারকাম করেছিলেন? ওভারকাম করেছে কারণ বাবা ব্ল্যাক লিস্টেড হয়ে গেছিল। এক্স্যাক্টলি। এই বাই প্রোডিউসার্স, এক্সিবিটার্স, উনি কাজও পাচ্ছিলেন না একটা দীর্ঘ সময়। কাজ না, ওরা ব্ল্যাক লিস্ট করেছে যে ভানু ব্যানার্জি, অনুপ কুমার, সৌমিত্র, সৌমেন্দু রায়, এরা যে আছে এদের কাজ নেওয়া হবে না, এইরকম আর কি, ডিস্ট্রিবিউটার আর কি। তো বাবা তার থেকে ধার করে যাত্রা কোম্পানি খুলে ফেলেন। 69-এর পর বাবা যাত্রায় প্রায় 5-6 মাস, যাত্রাটা প্রচুর ভালো
পয়সা দিয়ে মানে বাবা রেস্ট অফ দ্য লাইফ যা রোজগার করেছে যাত্রা 7 বছরে তার চেয়ে বেশি রোজগার, এই হচ্ছে মনিটারিলি অনেক সুবিধা হয়েছে। আচ্ছা, মানে যাত্রা থেকে সাপে বর হয়েছে আর কি, উনি অনেক বেশি উপার্জন করতে পেরেছিলেন। হ্যাঁ, নিজের কোম্পানি ছিল আর তখন অনেক বেশি, কারণ বাংলা আর্টিস্টরা কি টাকা আর পেত, কিছুই। বাবা যখন 250 টাকা ডেইলি পেত তখন ঝড় কাকা 75 টাকা পাচ্ছে। আচ্ছা, একটা সময় মানে এখন যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখানে এই ধরনের শিল্প মানে প্রত্যেকটা শিল্পী কিন্তু কৌতুক শিল্পী যারা তারা বিভিন্ন জায়গায় গিয়ে শো করছে, বিভিন্ন জায়গায় গিয়ে নিজেদের অভিনয় দেখাচ্ছে, সেই সময়ও কি সেরকম ছিল আপনার? অনেক বেশি ছিল। আচ্ছা, আপনি গেছেন কখনো বাবার সঙ্গে? হাজার মনে হয়, আমি অন্তত জীবনে 200 ফাংশন দেখেছি। সেটা কি কলকাতা এবং কলকাতার বাইরে? কলকাতা দিয়ে প্রত্যেক পাড়ায় হতো। আচ্ছা, প্রত্যেক পাড়ায় কালী পুজো দুর্গাপুজো ছেড়ে দিলাম, সোমবার মঙ্গলবারও হতো। ওই 6টার থেকে আরম্ভ হলো 10টা অবধি হলো, 5 জন আর্টিস্ট 6 জন আর্টিস্ট পাড়ায় পাড়ায় হতো। ওটাই এন্টারটেনমেন্ট ছিল, কারণ টিভি ফিভি এসব ছিল না তো, ওই দেখতো আর কি। এগুলো একদম প্রত্যেক পাড়ায়, যে পাড়ায় করবে না বাজে পাড়ায় এরকম আর কি। তো কলকাতার প্রত্যেক গলিতে আবার বেশি যারা মস্তান তারা বড় বড় আর্টিস্ট আনতো আর কি। কে কত বড় মস্তান সেটা বোঝা যেত, কে কত বড় আর্টিস্ট আনছে। এই তখনকার দিনে সুধীরলাল চক্রবর্তী, হেমন্ত মুখার্জি, এইসব কে কত আনতে পারছে। যেরকম নর্থে ছিল কলকাতার সবচেয়ে বড় নাম করা লোক ভানু ঘোষ, গোপাল মুখার্জি, তারা সব তাদের উত্তম মানে সুচিত্রা সেন ছাড়া বোধহয় সবাই। ভানু বন্দ্যোপাধ্যায় ইন্ডাস্ট্রিতে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে মনে করতেন আপনার? প্রতিদ্বন্দ্বী তখন এক একজন এক এক, এত ভালো ছিল সব, এক একজন প্রতিদ্বন্দ্বী, এক একজন এক এক রকম, কে কত ভালো করতে পারে এর একটা প্রতিযোগিতা ছিল। কেউ বলতে পারবে না এই চেয়ে ভালো, ও তার চেয়ে ভালো, এরকম কেউ। তবে একটা বাবা বলতো সবার চেয়ে বড় ফিল্ম আর্টিস্ট আর কোনোদিন জন্মায় সে হচ্ছে ছবি বিশ্বাস। এইটা ছবি বিশ্বাসের সঙ্গে ভানু বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কটা একটু জানবো আপনার কাছে। সম্পর্ক তো সেই মানে ছবি বিশ্বাস হচ্ছে ভানু বন্দ্যোপাধ্যায়ের আইকন, সম্রাট বলতেন সত্যিকার। কারণ আমিও তো স্টুডিওতে দেখেছি, হয়তো টেকনিশিয়ান স্টুডিওতে সেই দারোয়ান থেকে স্যালুট করতে যে যাচ্ছে সেই স্যালুট করছে। আমার একটা সিন মনে আছে, সিন না একটা ঘটনা, সেটা হচ্ছে আমরা কাঞ্চনমূল্য শুটিং হচ্ছে, টেকনিশিয়ানে 2 নম্বর যেখানে পুড়ে গেছিল ফ্লোর সেই জায়গায়, আর সমাপ্তির শুটিং হচ্ছে অফিসের সামনে। তো আমি আর ছবি চাটো ভাষায় আসছি, তো 4টের সময় ছবি চাটো ভাষায় কোনো শুটিং দেবে না, কেন না স্কাইরুম থেকে হ্যাম সসেজ এইসব আসবে, সেইটা খাবে আর কি। আচ্ছা, তো আমরা আসছি ওখান দিয়ে, দেখি হঠাৎ এই ভানু রায়, সত্যজিৎ রায় প্রোডাকশন ম্যানেজার, আরে ছবিটা কোথায় বলে, এই তো স্কাইরুমের ম্যানেজার আসবে। তো সত্যজিৎ ছবিটা একটু বসুন, একটু বসে যান, একটু না না কেন বলে একটু চাফা খেয়ে যান, আমাদের একটু তা দেখে যান আর কি। সে দেখবে না, সে আচ্ছা ঠিক আছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তো সিনটা ছিল হচ্ছে অপর্ণাকে, তো তা ওর মা হচ্ছে গীতা পিসি খুব মেরেছে, তো শুয়ে শুয়ে কাঁদছে। তারপরে অপর্ণা আর গীতা পিসি ডাকছে চল খেতে যাবি, আর এসে একটু করে উঠছে, আর এই পুরো সাউন্ড অফ। আর সত্যজিৎ রায় সময় আমাকে বলেছিল যে একটু ওপর, একটু বাঁদিকে, একটু ডান দিকে, ওপর দিকে চাও, নিচ দিকে। আমি এই বাবা, এ তো সমানে বলে যাচ্ছে। তারপর আমি জানতাম যে ভয়েস অফ, সুতরাং উনি বলেই যাচ্ছেন নাকটা একটু উঁচু, চোখ দিয়ে জল পড়ুক, এই বলেই যাচ্ছে। তারপর ওই সিনটা আমি দেখেছিলাম আর কি। তারপর দুজনে এলাম। তো সত্যজিৎ রায় অবধি ছবি যেটা বসিয়ে সিনটা দেখে তারপরে ছাড়লো আর কি। তো এই যে ছবি বিশ্বাস, যিনি অত্যন্ত পর্দায় দর্শকরা তাকে জানেন, অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ ওরকম গলা, আর ভানু বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি যে কৌতুক শিল্পী হিসাবে। তো এই যে দুটো সম্পূর্ণ বিপরীত, মানে আমরা পর্দায় যেরকম দেখেছি, তারপরে তাদের মধ্যে একটা অদ্ভুত সুন্দর জেল, এইটা নিয়ে যদি একটু বলেন। না, ওটা তো সিনেমায় তো যা রোল দেবে তাই করবে। বাবা সিরিয়াস রোলও অনেক করেছে, কিন্তু আসলে তো ছবি জ্যাঠামশাই হচ্ছে বাবার গার্জিয়ান, আইকন, মেন্টার, মানে অ্যাজ অ্যাক্টার হচ্ছে বাবার। ছবি বিশ্বাসের ওপরে কিছু নেই আর কি, এই হচ্ছে। ওনার চলে যাওয়াটা, যেদিন ছবি জ্যাঠামশাই মারা গেলেন সেদিন
এই আমাদের এই বাড়িতে এসছে, তো বোধহয় দাঁত তুলেছিলেন সেদিন ছবি জ্যাঠামশাই। ওকে ওকে। তো ছবি জ্যাঠামশাই ওনার স্ত্রী, ছোট ছেলে, তার ছেলে বা এরকম নাতি একজনের বলে চল। তো সেদিনে এরও যাওয়ার কথা ছিল, বাবা আর গাড়ি চালাবে বসুস্থিতিতে জোজো বলে একজন আছে, সুবোধ মুখার্জি আর কি। তো বাবা বললো আজকে আমার রেডিও নাটকের রিহার্সাল, আমি তো যেতে পারবো না। সে কি রে, বলে না তো জোজো কাকাও গেল না যেহেতু বাবা গেল না। এইবার ছবি জ্যাঠামশাই নিজে চালিয়ে, গাড়ি চালিয়ে ওই ছোট জাগুলিয়া ওদের যে এ ছিল, জমিদারি ছিল, সেইখানে যাবে আর কি। তারপরে ওখানে শুটিং করে এ করতে করতেই মানে যখন হচ্ছে নাটক, রিহার্সাল হয়ে গেছে, টেক হচ্ছে, তখন হঠাৎ বন্ধ করে দিয়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বললেন ভানু ছবি মারা গেছে। বলে সে কি? এই তখনই প্যাক আপ করে বেরিয়ে গেল আর কি। আর তুলসী চক্রবর্তীর সঙ্গে? তুলসী চক্রবর্তী তো নর্থে থাকতেন, হাওড়ায়। আমরা যখন থিয়েটার দেখতে যেতাম স্টারে, তখন এই তুলসী চক্রবর্তী বেশিরভাগ খালি হয়ে থাকতেন, আর ভীষণ পৈতেটা এরম এরম করতেন। তো ওই গরমকালে বেশি করে স্টার থিয়েটারের পাশের দরজাটা এরকম একটা চত্বর আছে, গোল চত্বর, অশ্বত্থ গাছের নিচে, ওইখানে বসতেন। আর আমরা তখন আমাদের সব 8-9 বছর বয়স, বলে এই দেখ খেলা দেখ, বলে বল এরকম, এই যে 3-4টে বল নিয়ে এরকম খেলা, এইসব দেখতেন। উনি আবার বাজাতে পারতেন, গান শুনতে, গান গাইতে পারতেন। এবার কথা বলবো সাবিত্রী চট্টোপাধ্যায়কে নিয়ে। সাবিত্রী চট্টোপাধ্যায়কে অভিনয় জগতে আনার পিছনে ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা হাত ছিল, সেটা যদি একটুখানি বল। বাবা অফিসে, বাবা তো অফিসে কাজ করতেন, তো 8টায় বেরিয়ে যেতেন। প্রথম আড্ডা মারতেন মানে ধান্দা সেটা। অমৃতায়ন বলে একটা এই ছিল, রেস্টুরেন্ট ছিল রাজবিহারীর মোড়ে। ওখানে সব বিমল রায়ের অ্যাসিস্ট্যান্ট মনোজ ভট্টাচার্য, তারপরে প্রচুর আর্টিস্ট ওখানে, কারণ ওইখানে প্রদীপ কুমারের দাদা কালিদাস বটব্যাল, দুলাল গুহ ডিরেক্টর, যে পরে বম্বেতে চলে গেছিল ডিরেকশন দিতে, সে আবার অ্যাক্টিংও ছিল। মাঝে মাঝে ঋষিকেশ মুখার্জি, এরকম সব অনেকে আসছেন ওখানে। ঠিক আচ্ছা তুই এই রোলটা তুই করবি, ওই রোল, এরকম আর কি। তো ওরকম বাবা উল্টো দিকে উঠবেন, ওই বাবা ডালহৌসিতে ক্লাইভ স্ট্রিটে বাবার এ ছিল অফিস। তো সেখানে দেখে একটা মেয়ে, ক্লাস 7-8 হবে এরকম, সে দেখে খুব বক বক করতে যাচ্ছে বাঙাল ভাষায়, খুব করতে ঝগড়া করতে যাচ্ছে। তো বাবা গিয়ে হঠাৎ, শুনুন আপনি বাঙাল? বলে হ্যাঁ, কেন? বলে আপনি অ্যাক্টিং করবেন, আমাদের একটা বাঙাল চরিত্র মেয়ে আছে। বলে আমার কেন জিজ্ঞেস করছেন? আমার বাবাকে জিজ্ঞেস করুন, বা আপনি কোথায় থাকেন? তখন ওরা চণ্ডীতলায় থাকতো, কালীগঞ্জে। তারপর বাবা গিয়ে দেখলো যে সাবিত্রী পিসির বাবা হচ্ছে বাবার সম্পর্কে মেশো। আচ্ছা। তো যেহেতু তখন বাবার ভালো নাম ছিল সাম্যময়, বলে ঠিক আছে সাম্যময়, তুমি যখন এসছো কিন্তু তুমি সবসময় নিয়ে যাবে আর দিয়ে যাবে ওকে ফেরত। আর বাবা ওই থেকে যেহেতু ঝগড়া করতে যাচ্ছিল, সাবু পিসির নাম আগে ছিল কটকটি নাম দিয়েছিল বাবা আর কি। ওই প্রথম নতুন ইহুদি থিয়েটারে বাবা নিয়ে গেল সাহায্য। বাবার যতগুলো কাজ, নিশ্চয়ই প্রত্যেকটা কাজই আপনি দেখেছেন, আপনার প্রিয় ছবি কোনটা? বাবার অ্যাক্টিং না ছবি? না, বাবার অ্যাক্টিং করা। অনেকগুলো, যেরকম একটু শুনবো। চাটুর্যে বাড়ুর্যে বলে একটা ছবি ছিল, জয় মা কালী বোর্ডিং ছিল, তারপরে 80তে আসিও না, তারপরে টাকা না পাই একটা, সেটা সিরিয়াস রোল ছিল সেটা, এরকম আরো আছে। কাঁচা মিঠে বলে একটা ছবি ছিল। এই যে পেছনে অ্যাওয়ার্ডগুলো, এগুলো সব উল্টো রথ অ্যাওয়ার্ড, মানে 52 থেকে ওরা অস্কারের মতন হয়েছে। এই উল্টো রথ আর ফিল্মফেয়ার একসঙ্গে হয়েছিল। আচ্ছা। তো ওই বাবা 52-এ প্রথম পেলেন বসু পরিবার, তারপর পরপর 10 বার পেয়েছিলেন বেস্ট কমেডিয়ান। আরেকটা জিনিস যেটা জিজ্ঞাসা করতে খুব ইচ্ছা করছে, ভানু বন্দ্যোপাধ্যায় আমি শুনেছি যে উনি খুব খাদ্যরসিক ছিলেন, তো উনি কি খেতে ভালোবাসতেন? আমাদের প্রথম আরম্ভ হতো এই কচি আলু ভাজা, আর কিছু হলো ডাল ফাল হলো, তারপরে হয় পুঁটি মাছ না মরুলা মাছ, মানে যেগুলো এরকম সাইজ মাছ খেতে ভালোবাসতেন। হ্যাঁ, পরে হবে ট্যাংরা, তপসে, যেগুলো মাছ
তারপরে এগুলো হবে ইলিশ, মানে 3 পদ মাছ হবে আর 3 পদ প্রত্যেক দিনের খাবারে 3 প্রত্যেক পদ। দিন 3 পদ। আর রোববারে মাংস না হলে ভাত ফেলে দিতে। ওনার যে বিখ্যাত ডায়লগ মাসিমা মালপো খাবো, তা উনি মিষ্টি খেতে কতটা ভালোবাসতেন জানবো। মিষ্টি বাবা খুব একটা মিষ্টির ভক্ত ছিল না বাবা, তবে মালপোয়া মানে ভালো বাকরখানি খেতে খুব পছন্দ, ঢাকায় পাওয়া যায় বাকরখানি। মালপোয়াটা আসলে ডায়লগটা অন্য ছিল কিছু, মানে সুচিত্রাকে ইমপ্রেস করতে হবে, এই চা খেতে এলাম হবে এরকম কিছু ছিল। বলো কি হয়তো বাবা বলো মালপোয়া খাবো বললে সেটা হিট হয়ে গেল। বাবার তো রোলই এটা, এত রোল ছিল না, 5 দিনের রোল ছিল, সেটা 14-15 দিন হয়ে গেছে। বাড়িতে তো অনেকেই আসতেন সেই সময়, তো তখনও নিশ্চয়ই খাওয়া দাওয়া সেই জাঁকজমকটা হতো। হ্যাঁ, কারণ আমার বাড়িতে আমাদের এক বিহারি ঠাকুর ছিল, আর মা খুব ভালো রাখতেন। যেমন শচীন দেববর্মন এসেছিলেন, তার জন্য স্পেশাল চিড়ের পোলাও খেতে ছই বিশ্বাস খুব ভালোবাসে। চিড়ের পোলাও খেতে, এই চিড়ের পোলাও হতো। তারপরে মার নানা রকম চপ, তখনকার চপ কাটলেট হচ্ছে চপ। আচ্ছা, এখন আমরা অভিনেতা অভিনেত্রীদের দেখি যে তারা ফিগার সম্পর্কে, ডায়েট সম্পর্কে ভীষণ কনসিয়াস। তো আপনি যেভাবে দেখেছেন সেই সময়কার ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরো যারা ছিলেন, যাদের নাম বলছিলেন, সবাই কি সেই সময় ডায়েট নিয়ে, খাবার দাবার নিয়ে খুব কনসিয়াস ছিলেন? বিন্দুমাত্র। উত্তম কুমার ছাড়া কেউ কোনো রকম। উত্তম কুমারকে খুব ছোটবেলা থেকে দেখেছেন, বাড়িতে দেখেছেন, স্টুডিও পাড়ায় দেখেছেন। উত্তম কুমারের সঙ্গে ভানু বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কটা ঠিক কেমন ছিল? তখন সবাই স্ট্রাগলিং, তো উত্তম কুমার ওই বসু পরিবার হবে, বসু পরিবার অরিজিনাল কাস্ট উত্তম কুমার ছিলেন না, কালী ব্যানার্জি নাকি এরকম কেউ কাউকে নেওয়া হবে। তখন উত্তম কুমার যে নির্মল দে আর কি ডিরেক্টর, তার কাছেই থাকতেন উত্তম কুমার। আর উত্তম কুমার বাজার করতে যেতেন যদুবাবুর বাজার, নির্মল দা আমি আছি তো, নির্মল পারবে তুমি এই সব নেপাল নাক ফাক সমস্ত ভাইয়ের রোল করবে ওদের সঙ্গে। তখন নতুন ইহুদি বেরিস খুব ভালো নেপাল নাম করে, যে উত্তম কুমার ছোট ভাই চেয়েছিল বসু পরিবার, বলে হ্যাঁ দিন না আপনি। তো উত্তম কুমার ভীষণ সিনসিয়ার, আর বাবা খুব সিনসিয়ার লোকদের খুব পছন্দ করত। বলে একটা সিন উত্তম কুমার 45 মিনিট ধরে নিজে রিহার্সাল করছে, তারপর থেকেই ভালো হয়ে গেল। এবং মানে অনুপ্রেরণাও দিতেন নিজেদের মধ্যে। তো তার আড্ডা হতো, কারণ ওই বললাম যে এরা বাইরের লোক বেশি ইয়ে করতো না, মিশ্রণে বলে নিজেদের মধ্যে যত রকম সিনেমা সংক্রান্ত আড্ডা, খেলাধুলায় বাবা একা, কারণ সবাই মোহনবাগান, বাবা একমাত্র ইস্ট বেঙ্গল, বাবা আর শাহু ফিজি। উনি তো অসম্ভব ফুটবল প্রেমী ছিলেন, এটা সবাই জানে। ফুটবল ভীষণ ভালোবাসতেন, ইস্ট বেঙ্গলের ডাই হার্ড ফ্যান যাকে বলে। হ্যাঁ, মেম্বারও ছিল বাবা, মেম্বার 213 নাম্বার। তারপর প্লেয়ার্স গেটে দাঁড়াতেন বাবা। আচ্ছা, কিন্তু রেগুলার তো উনি প্র্যাকটিস করতে পারতেন কি, সেটা বোধহয় সম্ভব? বাবা ঢাকাতে হকি টকি খেলতেন। আচ্ছা, ওই অফিস থেকে যেদিন খেলা থাকতো বাবাকে দেখা যেত, একদম অফিস থেকে 4টে বেরিয়ে সোজা ময়দান। আপনাদেরও কি খেলার জন্য ইন্সপায়ার করেছেন? হ্যাঁ, কিন্তু ওই যে বলো যেটা সহজে পাওয়া যায় তাদের হয়তো ভালো লাগে না। আমরা ইস্ট বেঙ্গলের প্লেয়ার্স গেট দিয়ে ঢুকতাম, মন্টু বোস সেক্রেটারি ছিল, তার ভ্যানে ঢুকতাম। যেরকমটা বলছিলেন যে উত্তম কুমারের সঙ্গে তার সম্পর্ক, প্রচুর সিনেমায় আমরা তাদেরকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখেছি। নিশ্চয়ই বিহাইন্ড দ্য সিনও অনেক গল্প থাকবে, যেই গল্পগুলো দর্শকের জানা নেই, আপনার জানা আছে, সেগুলো যদি একটু জানেন। ভীষণ ভালোবাসতে উত্তম কুমার, লোকটা তো ভীষণ ভালো ছিল, কথাবার্তা খুব ভালো বলতেন। বাচ্চা 6 বছরের ছোট ছিল, কিন্তু ভানুদা তুই বলতো। এমনিতে তো আলোচনা হতো, কারণ আগের গায়ে ওইটা পাস টাইম ছিল, শুটিং শেষ হলে সবাই মিলে আড্ডা মারবে। আর মুড়ি, তেল মুড়ি আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা তখন হচ্ছে সবচেয়ে ভালো স্ন্যাক্স, হচ্ছে সেই সময় ছিল। তো এগুলো চলতো। তো উত্তম কুমার আর বাবা সবসময় একসঙ্গে হলে ওই ডিসকাস হতো, এটা ছবিটা কিরকম করলো, ওটা আবার হলিউড বিশেষভাবে হতো। ওই সময় তো সব লোকই মানে হলিউডটা সবার দেখা, পড়ছে হয়তো মহাকালী পাঠশালা, কিন্তু সিনেমা দেখতে যাচ্ছে হলিউড। হ্যাঁ, 74.5 উত্তম কুমার কাজ ছিল না, 74.5 রয়েছিল এরকম কালী ব্যানার্জি বা কেউ, আর সুচিত্রাও ছিল না। আসল কাজটা হচ্ছে মালা সিনহা। তখন মালা সিনহা 16-17 বছর বয়স, আর মালা সিনহাকে
নির্মল দে যে ডিরেক্টর দেখেছিলেন, খুব সুন্দর দেখতে ছিল। বৌমা বলে ওরমই একজন চাই আর কি। পরে গিয়ে সুচিত্রা সেন বাড়িটারি গিয়ে রোল আদায় করে। কৌতুক শিল্পী হিসাবে ভানু বন্দ্যোপাধ্যায়কে কি বাঙালি সেই রকম সম্মান দিতে পেরেছে যতটা তিনি ডিজার্ভ করেন? বাঙালি যার জিন্দেগিতে কোনোদিন কোনো কৌতুক শিল্পীকে কোনো সম্মান দেয়নি। একদম প্রথম থেকে ধরলে বাবারা যাদের দেখে অনুপ্রাণিত হয়েছে, তুলসী লাহিড়ী, তুলসী চক্রবর্তী, ইন্দু মুখার্জি, শৈলেন মুখার্জির বাবা, তারপরে রঞ্জিত রায়, নবদ্বীপ হালদার, কেউ কিচ্ছু পায়নি। অনেকে প্রায় না খেতে পেয়ে মারা গেছে এদের মধ্যে। আর বাবাদের অত খারাপ অবস্থা হয়নি, কিন্তু মানে বাঙালিরা হাসতে পছন্দ করে না, সোজা কথা, এক কথা। আর বাবার একটা ভয় ছিল, আমার বয়স হয়ে গেল, আমার সব রোল তো রবি নিয়ে নেবে এখন, একটা ভয়। তো ওই বারান্দায় রাত দুটোর সময় পায়চারি করছে, বই যদি হিট না হয় তাহলে তো গেল। আবার একটুতেই নার্ভাস হয়ে পড়তেন, এটা আমরা শুনেছি। হ্যাঁ, না তখন সবাই নার্ভাস, উত্তম কুমার আরো নার্ভাস। হ্যাঁ, যে যদি ছবি, উত্তম কুমারের নামে ছবি চলছে, কিন্তু এই তো ছবি আমাকে জিজ্ঞেস করছে বুড়ো কাকা, উত্তম কুমারের ছেলে, ছোট ভাই, বুড়ো কাজে কিরে দেখলি এটা? হ্যাঁ, এই কি নাম, শক্তি সামন্তের অমানুষ, দেখলি কিরম লাগলো? আর আমি কাট যেহেতু বুড়ো কাকা তো ছোটবেলার থেকে দিয়েছি আমি, বেশ খারাপ, আমি উত্তম কাকার এত খারাপ অ্যাক্টিং করবো, ঠিক বলেছি। গিয়ে উত্তম কাকাকে বলেছে, উত্তম কুমার ফোনকে একদিন বাবাকে ফোনে কথা হচ্ছে, বলে একটু গৌতমকে দিত, বলে কি দেখেছিস সমান? হ্যাঁ, আমি তো ভাবছি বাবা আমার একটু ফোন দিন না। এই খালি রাখতো যে কোন ভালো হলিউড ফিল্ম এসে আমার থেকে টিপস নিত, এই এক্সরসিস্ট কিরকম, খুব ভালো, ডেকেট খুব ভালো, এরকম। এছাড়া কোন, আচ্ছা অমানুষ দেখেছিস তুই? না, আমি বুড়ো বাবা, কিরম লেগেছে তোর? বল তো, নির্ভয় বল কিরম লেগেছে। ওখান থেকে আমার বেশ খারাপ লেগেছে। আপনি বলে দিয়েছেন এত খারাপ আমি এর আগে। তোর ভালো কোনটা লেগেছে? বলে আমি অবাক পৃথিবী, আমি দুবার দিয়েছি পরপর, ভালো লেগেছে, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। বলা ঠিক আছে। মানে উনি নেগেটিভ এবং পজিটিভ দুটো সমালোচনাকেই একেবারে গ্রহণ করতেন। কে একদম রাস্তার লোককে জিজ্ঞেস করতো যে কিরম লেগেছে, এরকম। উত্তম কুমারের কোনো ইয়ে ছিল না, গুমর বলে যে ব্যাপারটা। কিন্তু উত্তম কুমার ভীষণ ওই, এই যদি গ্ল্যামার চলে যায়, এই যদি আমার নাম চলে যায়, এই ব্যাপারটা ভয়ে ভয়ে থাকতেন। নিজের উপর কনফিডেন্সটা কম ছিল। মানে এত হিট উত্তম কুমার মতন তো হিট হয়নি কোনোদিন, এবং এখনো এখন তখন উত্তম কুমারের নকল করে 5-6 জন আর্টিস্ট এসেছিল সেই সময়। এই অসীম কুমার, আশিস কুমার, বিশ্বজিৎ, উত্তম কুমারের নকল, সোজা কথা। দ্বিজু হাওয়া, প্রবীর কুমার, সব উত্তম কুমারের নকল। তাহলে কি আপনি বলছেন যে ভানু বন্দ্যোপাধ্যায়ের যতটা সম্মান পাওয়ার উচিত ছিল সেটা উনি পাননি? কেউ পায়নি, ওই জন্য বাবা বেশি বদার করতো না। কারণ বাবারা তো শিশির ভাদুরেই পায়নি, তো আমি আর কি পাবো, এরকম বলতো আর কি। ওইটাই ভাবা যে আমরা না পাওয়ার দলে অনেক বেশি ভারী আর কি। বাবারা যে কমিক করতো এতে, আগেকার দিনে যে পুজোর পর বা কালী পুজোর পর ওই যে বিচিত্রানুষ্ঠান হতো, সেগুলো বাবা জহর কাকা বোধহয় ভারতবর্ষে প্রথম যারা মানে স্টেজে উঠে বানিয়ে একটা সাবজেক্টের উপর করছে, ইমপ্রম্পটু একটা, মানে এটা কোনো কমিক স্কেচ নয়, আজকে কিছু একটা হচ্ছে তার উপর একটা কমিক বানিয়ে নিয়ে করছে। ওই যে স্ট্যান্ড আপ কমেডিয়ান সেই সময় বেশি কোনো পাওয়া যেত না। কিন্তু ভারতবর্ষে আমার তো মনে হয় বাবা, আর তার আগেও ছিল হাস্য গান, হাস্য কবিতা, স্কেচ, এসব হতো। কিন্তু ওই যে স্ট্যান্ড আপ কমেডি যেটা বলে, আমার মনে হয় বাবা জহর কাকাই প্রথম, আর অজিত কাকা। আরো একটা প্রশ্ন রাখতেই হচ্ছে, সেটা হচ্ছে কৌতুক শিল্পী হিসাবেই আমরা ভানু বন্দ্যোপাধ্যায়কে চিনে থাকি, কিন্তু তার অনেক সিরিয়াস সিনেমাও আছে, নিজের প্রযোজনাতে উনি অভিনয় করেছেন এবং সেটা খুব সিরিয়াস কন্টেন্ট, তিনি নিজেও সিরিয়াস চরিত্র অভিনয় করেছেন। কিন্তু ইন্ডাস্ট্রি যে তাকে একেবারে কৌতুক শিল্পী হিসাবেই দাগিয়ে দিল, সেটা কি ঠিক? আপনার কি মনে হয়? ও সময় এরকম যারা ক্রিটিক ছিল না, তারা তো খুব মানে খুব জ্ঞানী লোক ছিল তারা। আর তারা ওই যেরকম কার্তিক চ্যাটার্জি বলে একজন ডিরেক্টর ছিল, যে আর কি সাহেব গোলাম করেছিল, দেখো মানু, তুমিও যদি কান্নার ছবি করো
তাহলে আমরা তো হাসবার 2-4 জন লোক চাই, এটা তো তুমি বিট্রো করছো পাবলিক। আচ্ছা বুঝছো, যেরকম আমাদের আড্ডা চলছিল সেরকম আরো কিছুক্ষণ গল্প হয়তো চলবে, কিন্তু আমাদের সময় একদম শেষ। আর আপনারাও নিশ্চয়ই অনেকটা এনজয় করলেন আর অনেক কিছু জানতে পারলেন আজকের ইন্টারভিউ থেকে। আরো এরকম ইন্টারভিউজ দেখার জন্য দেখতে থাকুন আড্ডা স্টেশন।